হয়ে গেছে। এই হলো গণতন্ত্র আমাদের দেশে। কাজেই এটাকে গণতন্ত্র বলা যায় না। সেই জন্য আমরা বলেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার 10 দফা। আমরা আগে গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, কারণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে এই রাষ্ট্রের কল্যাণের জন্য, এই দেশের জনগণের কল্যাণের জন্য কোনো কিছু করার কোনো উপায় নাই। কারণ এই রাষ্ট্রের পরিচালনা ব্যবস্থাপনা বিভিন্ন পর্যায়ে এমন সব মানুষের সন্নিবেশ ঘটানো হয়েছে যে তাদের দিয়ে এই রাষ্ট্রের মানুষ কোনো পরিবর্তন আশা করতে পারে। সেজন্য এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদেরকে বেশ কিছু কাজ, বেসিক কাজ তাদেরকে করতে হবে, যদি আমরা এই দেশের মানুষের এবং দেশটার কল্যাণ চাই। একটু আগে আমাদের উপদেষ্টাগণ তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন, আরো যারা আছেন বলেছেন, সাংগঠনিক সম্পাদক বলেছেন। আমি আলোচনা বাড়াতে চাই না, আমি শুধু আপনাদেরকে এভাবে বলতে চাই যে এই সরকারে এখন যারা আছে, সরকার মানে আমি শুধু মন্ত্রিসভায় যারা আছে বা সংসদে যারা আছে তা বলছি না, আমি বলছি এই সরকারের যে পরিকাঠামোতে আরো যেসব ব্যক্তিরা বিভিন্ন পদ পদবি নিয়ে বসে আছেন, তাদের মধ্যে একটা বড় অংশ, আমি বলি না যে সবাই, কিন্তু একটা বড় অংশ তারা এই গত 14 বছরে দুর্নীতি, অনাচার এবং অপরাধে এমন ভাবে জড়িয়ে পড়েছে যে তারা এখন ভয় পাচ্ছে। তারা ভয় পায় যে যদি ক্ষমতা হারায় তাহলে তাদের কি হবে। আমার আপনার চেয়েও বেশি জানে তারা যে তারা কত অপরাধ করেছে, কিন্তু তারা সংখ্যায় তো অল্প। তাদের বাঁচানোর দায়িত্ব তো আমাদের না, এদেশ জনগণের না। জনগণ মুক্তি চায়, জনগণ পরিবর্তন চায়, জনগণ উন্নয়ন চায়, জনগণ গণতন্ত্র চায়। কাজেই সেই জনগণের স্বার্থ রক্ষার জন্যই আমাদের ওই যারা ভয় পাচ্ছে, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, তাদের কথা ভাবলে চলবে না, জনগণের কথা ভাবতে হবে। দেখেন, গত কয়েক বছরের মধ্যে আমরা অনেকগুলি নতুন নতুন শব্দ শুনেছি যেটার সঙ্গে আমরা আগে পরিচিত ছিলাম না। বেগমপাড়া আমরা জানতাম কখনো? সেকেন্ড হোম আমরা জানতাম কখনো? সুইস ব্যাংকে টাকা রাখার কথা আমরা কি বলছি কোনো এর আগে কখনো? সম্প্রতি শোনা যায় গুলশান 3, দুবাইতে একটা এলাকা হয়েছে, ওটার নাম দেওয়া হয়েছে গুলশান 3। ঢাকায় গুলশান 1-2 আছে, ওটা গুলশান 3। পৃথিবীর যত প্রতিষ্ঠানগুলি আছে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করে, যেমন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটা অর্গানাইজেশন আছে, ক্রমাগত তারা বলে যাচ্ছে যে বাংলাদেশে থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সংসদে অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলে দেখায় দেন কে পাচার করেছে, কিছুই বোঝে না, যেন কিছুই জানে না। কোথায় যায় তাহলে? টাকা শুধু পাচার হয় না, টাকা যারা পাচার করে তারা নিজেরাও পাচার হয়ে যাওয়ার পরে টের পাওয়া যায় যে পাচার হয়েছে। কত 2-3 দিন একদম দেখতেছে না, তোরা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাওয়ার পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কি লাভ তাতে? ইন্ডিয়াতে যদি পিকে হালদার ধরা না পড়তো তাহলে তো পিকে হালদার আর খবরই ছিল না। এরকম আরো বহু, কোথায় হলমার্ক, ডেস্টিনি, অমুক টুমুক, কত যে নতুন নতুন জিনিস শুনতেছেন। এর কোনোটাই আমাদের জন্য মর্যাদার বা সম্মানের বিষয় না, কোনোটাই জনগণের কল্যাণের বিষয় না, সবই আমাদের বিপক্ষে। তো যারা এর জন্য দায়ী তাদেরকে
জনগণ পছন্দ করছে না, জনগণ পরিবর্তন চাচ্ছে। তাদের সামনে পরিবর্তনের একটা মাধ্যম হিসাবে কোনো না কোনো শক্তিকে তো আবির্ভূত হতে হবে, তা নাহলে তারা পরিবর্তনের এই স্বপ্ন বাস্তবায়নের আশ্রয় পাবে কোথায়? আজকে বিএনপি সে আশ্রয় পরিণত হয়েছে আপনাদের সবার সম্মিলিত চেষ্টায়। আজকে মানুষ তারা জনসভায় আসতে দেবে না, গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, মানুষ হেঁটে আসতেছে, রিক্সা আসতেছে, ভ্যানে আসতেছে, নদী সাঁতরা আসতেছে, নৌকা আসতেছে, 3 দিন 4 দিন আগে এসে জনসভায় অংশগ্রহণ করতেছে। এই যে আবেগ, যদি রাজনীতিবিদও না হন, শুধু যদি মানুষ হন, আমরা যদি শুধু মানুষ হই, তাহলেও তো মানুষের আবেগের মূল্য দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। আর সে কারণেই বিএনপির নেতাকর্মী যারা, তাদের সবার এটা একটা নৈতিক পবিত্র দায়িত্ব হয়ে পড়েছে সাহসিকতার সঙ্গে এই অবস্থায় ভূমিকা পালন করা। এই ভূমিকা পালন করতে গিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ। দেশনায়ক তারেক রহমান আসতে পারতেছেন না বাইরে থেকে। আবার সম্প্রতি তাকে এবং তার স্ত্রী, যিনি খুবই সম্মানীয় একজন মহিলা হিসেবে সবাই জানে, সবাই মানে, তাকে তো তাদের সম্পত্তি ক্রোক করার অর্ডার হয়ে গেছে। কত মানুষের কত অভিযোগ, কোনো ব্যাপারে কোনো আগ্রহ নাই আমাদের এই আদালতগুলি দুদকের। তারেক রহমান এবং জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোক করতে হবে। তারা সম্পত্তি কি পরিমাণ, কত আছে, কই আছে, এগুলোর পরোয়া করলে কি সাহসিকতার সাথে এই সরকারের বিরুদ্ধে এমন অবস্থান নিতে পারত? বেগম খালেদা জিয়া যদি আপোষ করতে চাইতেন তাহলে কি তাকে জেলখানায় যেতে হতো? 2008 সালেই তো শেখ হাসিনা ক্ষমতায় আসে না, বেগম খালেদা জিয়া আসে ক্ষমতায়, তাকেই তো প্রথম অনুরোধ করা হয়েছে। কিন্তু উনি আপোষে রাজি হন নাই, যেমন রাজি হন নাই এরশাদের সাথে আপোষে। কষ্ট করতেছেন সেই জন্য, কষ্ট করতেছেন গণতন্ত্রের জন্য, জনগণের জন্য। আর সেই জনগণ, সেই দল, তারা যদি অবস্থান না দেয় শক্ত, তাহলে তাদের এই অবদান ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আপনার এই 27 দফায় আমি ভালো হলো যে মুক্তাদির বলেছে যে আমাদের পেশাজীবীদের নিয়ে বসবে, তাদের সঙ্গে আলাপ করবে। আমি আমাদের দলের এখানে জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে দলের নেতা কর্মীদেরকে নিয়েও কিন্তু এই আলোচনাগুলি চালাতে হবে। কারণ আজকে তো সবাই উপস্থিত না, যদিও অনেকের নাম বলতেছিল, যত নাম বলতেছিল তত লোক আমি খানিকক্ষণ আগেও দেখে নাই, এখন দেখতেছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে নিয়ে বসতে হবে, কারণ তারা আমাদের মূল শক্তি। তারা, আমি ডাক্তার মরহুম ডাক্তার রিয়াজুল ইসলাম খানের পুত্র নজরুল ইসলাম খান, আমার বাবা মুসলমান ছিলেন, আমি মুসলমান। এটা খুব ভালো মুসলমান না, কিন্তু ভালো মুসলমান হলো যে কোরআন হাদিস পড়বে, বুঝবে, সম্ভব হলে অন্য ধর্মও পড়বে, বুঝবে, বুঝে শুনে ইসলামকে সঠিক মনে করে যে ধর্ম পালন করবে, সে হলো ভালো মুসলমান, প্রকৃত মুসলমান। আমার যারা কর্মীরা আছে, আমার যারা নেতারা আছে, তারা আওয়ামী লীগকে বলে এটাও শুনুক, কোনো অসুবিধা নাই। তাদের ঘোষণাপত্র গঠনতন্ত্র পড়ুক, কোনো অসুবিধা নাই। বিএনপিটা ভালো করে পড়বে, পড়ে যদি বিশ্বাস করে যে না বিএনপির ঘোষণাপত্র ভালো, বিএনপির কর্মসূচি ভালো, বিএনপি ভালো, আর সেই কারণে যদি বিএনপি করে, তাহলে দুঃসময়ে তারা টিকবে, আর নাহলে দুঃসময়ে টিকবে না। এবং তাদেরকে এটা বোঝানোর, শোনানোর দায়িত্ব আমাদের নেতাদের, এই নেতা পালন করতে হবে। আমাদের যারা এই সিলেটে কেন্দ্রীয় নেতা আছেন, একজন যদি পেশাজীবীদেরকে এই দায়িত্ব নেন, আর একজন অন্য আরেকটা শ্রেণী পেশার কাউকে নিয়ে দায়িত্ব নেন, আমাদের জেলা কমিটি, মহানগর কমিটি, আমাদের ইউনিয়ন, থানা, ওয়ার্ড, উপজেলা কমিটি নেতাদের নিয়ে দায়িত্ব নেই, করতে হবে। নিজেরা আরো ছাপে বিলি করতে হবে। এই যে আমাদের 27টা পয়েন্ট যেটা আর কি আমাদের রূপরেখা, এটাকে বিলি করতে হবে, 10 দফা বিলি করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এটা বিলি করতে হবে, লোকজন জানতে হবে এগুলো।
আমাদের অনেক সহকর্মী অনেক কথা বলেছেন, এর মধ্যে বেশ কিছু কভার করা আছে ভিশন 2030-তে। তার বাইরেও কিছু কথা আছে, সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। বন্ধুগণ, একেবারে সিম্পল ব্যাপার, আমরা জনগণের অংশ। নিজেদের পরিবর্তনের জন্য, নিজেদের কল্যাণের জন্য আসলে এত রাজনীতি, এত রিস্ক নেওয়ার তো দরকার নাই। যারা রাজনীতি করে তাদের তো আক্কেল বুদ্ধি অন্য কারো চেয়ে কম, এ কথা আমি বিশ্বাস করি না। তারা যদি ব্যবসা করতে চাইতো তারা ভালো ব্যবসাও করতে পারত। চাকরি করতে চাইলে আমরা অনেক বড় চাকরি পেলে এতদিন রিটায়ার করতাম। রাজনীতি করতে আসছি দেশকে ভালোবাসি বলে। আমাদের অনেকেই বিভিন্ন পেশায় আছেন, সেই পেশায় থেকেও তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন শুধু দেশকে ভালোবাসেন বলেই। এই সময়টা এটা না করে যদি ডাক্তার সাহেবরা যদি রুগী দেখতেন আরো অনেক টাকা কামাই হইতো। আমাদের লয়ার সাহেব যদি মক্কেলের সঙ্গে কথা বলতেন তারা কিছু কামাই হইতো। আমাদের শিক্ষকরা যদি এই সময় একটা নোট বইও লিখতেন তাহলেও তো অনেক কামাই হইতো। কিন্তু তারা দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন বলেই তারা রাজনীতিতে যুক্ত হয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এই যে একটা কল্যাণকর মঙ্গলময় একটা কাজ আমরা করছি, এটার জন্য আমরা গর্বিত। আর গর্বিত বলেই আমাদের দায়িত্বও বেশি, যে মানুষ আমাদের উপর যে আস্থা সৃষ্টি করেছে এই আস্থার মূল্য দিতে হবে। আমি বিশ্বাস করি যে আপনাদের সেই সামর্থ্য আছে, সেই সক্ষমতা আছে, সাহসিকতা আছে। বিএনপির চেয়ে বেশি বাংলাদেশে কোন রাজনৈতিক দল এত নেতা কর্মী হারায় নাই, এত গুম, এত খুন আর কোন দলের নেতা কর্মী হয় নাই, এত লক্ষ লক্ষ মামলার শিকার আর কোন দলের নেতা কর্মীরা হয় নাই, এত আসামি আর কোন দলের কোন নেতা কর্মীদেরকে পাবেন না। 14 বছর ক্ষমতার বাইরে দল ভাঙে নাই আল্লাহর রহমতে। আমরা ঐক্যবদ্ধ আছি, এত অত্যাচার নিপীড়নের মুখেও আমরা ঐক্যবদ্ধ আছি। দেশনায়ক তারেক রহমান আজকে দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু সেখান থেকে সারা দিন রাত কঠোর পরিশ্রম করছেন। আমাদেরকে একটু ভাবতে হবে শুধু যে কাজটা আমরা করতে চাই, কাজের জন্য আমরা সময়ও দিচ্ছি, একটু গোছায়া করতে হবে। আর সেই গোছায়া করার জন্য যে কাজটা, এই কাজটা আমাদের নেতৃবৃন্দের উপর আমি নির্ভর করতে চাই যে তারা করবেন। এটা আপনার নতুন স্লোগান একটা বের হয়েছে, স্মার্ট বাংলাদেশ। গতকাল দেখলাম মানে স্মার্ট বলার সাথে সাথেই মানে ভেরি স্মার্টলি বেড়ে গেল। মানে দেখেন, গত 3 দিন আগে আমি একটা পত্রিকায় পড়তেছিলাম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা একটা হয়েছে না, কি এটা ব্যবস্থা, সৃজনশীল শিক্ষা ব্যবস্থা। অবশ্যই সৃজনশীলটা তো খুব ভালো জিনিস, তাই না? আর সৃজনশীল না হলে তো স্মার্ট হওয়া যায় না, নাকি? সৃজনশীলতার একটা ইন্ডেক্স প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে, তাতে 135টা দেশের যে ইন্ডেক্স, বাংলাদেশের অবস্থান 129-এ। এই দিয়ে স্মার্ট বাংলাদেশ। আরে এখন তো আমাদের যে ক্ষমতাসীন দল, তার নেতৃত্বের স্মার্টনেস হলো কে কত কোটি টাকা কামাই করতে পারে আর বিদেশে পাচার করতে পারে। ওই স্মার্ট বাংলাদেশ চায় না, ওই স্মার্টনেসের আমাদের কোনো দরকার নাই। আমরা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসার স্মার্টনেস চাই, দেশ এবং দেশের মানুষের কল্যাণ করার স্মার্টনেস চাই। আমরা রেইনবো নেশনের কথা বলেছি। আমরা বলেছি যে এই দেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো যে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। আমরা পরস্পর বিরোধিতায় এত বেশি লিপ্ত যে আমরা আগাতে পারতেছি না। আপনার কথায় কথায় আপনি একটা গল্পের মতো বলে আর কি যে আমাদের হাত তো ব্যস্ত ঝগড়াঝাটি করা নিয়ে, মারামারি করা নিয়ে। কিন্তু আমরা বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছে যে সব মত পথের সমন্বয়ে একটা রামধনু জাতি আমরা করতে চাই। তারেক রহমান সাহেব বলেছেন যে প্রতিহিংসা রাজনীতির পরিবর্তে একটা সমন্বয়ের রাজনীতি আমরা করতে চাই, একটা সৌহার্দ্যের রাজনীতি আমরা করতে চাই।
কাজেই আমার মনে হয় এই রাজনীতি করার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে আগাতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় সভাপতি বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগরিবের আজান হয়েছে। আমি অত্যন্ত মূল্যবান আলোচনা আলোচকবৃন্দ করেছেন, বিশেষ করে প্রধান অতিথি দুই পূর্বে যে আলোচনাগুলো করেছেন সেগুলো বলতে গেলে শিক্ষকের মতো হাতে কলমে যেগুলো আমরা শিক্ষা জীবনে শিখেছি সেভাবেই নজরুল ভাই আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছেন বা জানিয়েছেন। আমি আর কিছু বলবো না, তবে আগামীকালকে আমাদের একটি কর্মসূচি শহীদ মিনারে আছে, আমাদের একজন নেতার হত্যার প্রতিবাদে মানববন্ধন। আপনারা 12টায় একটু অংশগ্রহণ করবেন, আর 11 তারিখে বিভাগীয় গণ অবস্থানে আপনারা শরীক হবেন। সেই সাথে আজকের এই আলোচনা সভায় বিশেষ করে সম্মানিত অতিথিবর্গ, উপদেষ্টাবৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক সহ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।